এবার আমরা বাস্তব সংখ্যা নিয়ে পড়ব। আমরা এতক্ষণ ধরে যত সংখ্যা নিয়ে পড়লাম সবই হচ্ছে বাস্তব সংখ্যা। যেমন ধরো স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তারপরে মূলদ সংখ্যার ভিতরে আবার কি আছে, সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা, অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা, আবার অমূলদ সংখ্যার ভিতরে কি আছে, অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। এগুলো সবই বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার মধ্যে আমরা দুই ধরনের সংখ্যাই চিন্তা করতে পারি, একটি হচ্ছে মূলদ সংখ্যা, অপরটি হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম না। এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকেই আমরা বিভিন্ন নাম দিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম। যেমন বাস্তব সংখ্যা সাধারণত দুই ধরনের, একটি মূলদ সংখ্যা, অপরটি অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে আবার পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যায় ভাগ করা হয়েছে। আবার এই পূর্ণ সংখ্যাকে আবার ধনাত্মক, শূন্য, ঋণাত্মক সংখ্যায় ভাগ করা হয়েছে। যেখানে ধনাত্মক সংখ্যা আবার দুই প্রকার, মৌলিক সংখ্যা এক এবং যৌগিক সংখ্যা। আবার ভগ্নাংশ সংখ্যা দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা। যেখানে সাধারণ ভগ্নাংশ সংখ্যাকে আবার প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশে ভাগ করা হয়েছে। যেই অপ্রকৃত ভগ্নাংশের অপর নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যাকে আবার দুই ভাগে, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা আর একটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। কিন্তু অম্লদ সংখ্যাকে একটি ভাগে ভাগ করা হয়েছে, যেটি কিনা অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা, যা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম। তাহলে হিসাবে দেখা যায় সকল সংখ্যাকে আমরা এতক্ষণ ধরে পড়ে ফেলেছি। তাহলে এতক্ষণ ধরে সব যা সংখ্যা পড়লাম সবই কি বাস্তব সংখ্যার ভিতরে পড়ে। তাহলে বাস্তব সংখ্যাকে আবার নতুনভাবে পড়ার কিছু নেই। এতক্ষণ ধরে যা যা পড়লাম সবই বাস্তব সংখ্যা। হ্যাঁ, আমরা বলছি আবার দুই বা দুইয়ের অধিক সংখ্যার গসাগুয়ের মান যদি 1 হয় তাহলে তারা পরস্পর সহমৌলিক সংখ্যা। এখন সেই সহমৌলিক সংখ্যাকে আবার আমরা পূর্ণ সংখ্যার মধ্যে ফেলতে পারি। তাহলে আসলে আমরা এতক্ষণ ধরে বাস্তব সংখ্যা নিয়েই পড়ছিলাম। যে বাস্তব সংখ্যা মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। যেই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, আসলে সবই বাস্তব সংখ্যা। এই জন্য আমরা বলতে পারি বাস্তব সংখ্যা হচ্ছে দুই ধরনের, সকল মূলদ সংখ্যা এবং সকল অমূলদ সংখ্যা। যেখানে মূলদ সংখ্যা আমরা পড়ে এসেছি, এখানে কিছু উদাহরণ আছে, 0 +-1 +-2। এক কথায় যেগুলো p/q আকারে প্রকাশ করা যায় সেগুলোই হচ্ছে মূলদ সংখ্যা, আর যেগুলো p/q আকারে প্রকাশযোগ্য নয় সেগুলোই অমূলদ সংখ্যা। যেমন একটি উদাহরণ আরেকবার দিয়ে দিই, √3/2। এটি দশমিক আকারে প্রকাশ হয়েছে, কিন্তু এটি যদি আবার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে যাই আবার দশমিকই আসছে। এই বাটনটা টিপার মাধ্যমে হয়। তাহলে যেহেতু এটি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে এটি একটি অমূলদ সংখ্যা। আবার 3/5কে আবার 3কে 5 দ্বারা ভাগ দিলে একটি সংখ্যা আসে, যেটি দশমিক সংখ্যা, যাকে আবার পুনরায় p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে 3/5 বা 3/5 একটি মূলদ সংখ্যা। তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা সংখ্যা নিয়ে পড়লাম, যেমন 0 পূর্ণ সংখ্যা, +-1 +-2 এগুলো সকলেই পূর্ণ সংখ্যা। আবার √2 √3 √5 √7 এগুলো সকলেই অমূলদ সংখ্যা। আবার 4.12034 এটির যেহেতু সীমা নেই, আবার এলোমেলোভাবে আছে, আবৃত্ত নয়, তাহলে এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে এগুলো সবই বাস্তব সংখ্যা। আবার +-1/2 যেহেতু এটি p/q আকারে প্রকাশ করা যায়, যেটি কিনা ভগ্নাংশ সংখ্যা, আবার মূলদ সংখ্যাও। তাহলে এগুলো সবগুলোকে এক কথায় বাস্তব সংখ্যা বলতে পারি আমরা। আবার এখন আমরা যে সংখ্যাগুলো নিয়ে পড়ব সেগুলোও আমাদের বাস্তব সংখ্যার ভিতরেই পড়ে। যেমন সকল ধনাত্মক সংখ্যা বাস্তব সংখ্যা, সকল ঋণাত্মক সংখ্যা এবং সকল অঋণাত্মক সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। এখন সকল ধনাত্মক সংখ্যা কেন বাস্তব সংখ্যা, আবার সকল মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, এক কথায় এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম সকলেই কেন বাস্তব সংখ্যা? কারণ এগুলো নিয়েই আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের পরিমাপ, বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করে থাকি, যা বাস্তব জীবনে আমাদের কাজে লাগে। তাই আমরা এই সকল সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলছি। এখন দেখো ধনাত্মক সংখ্যা, 0 অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা। 2 এটি কিন্তু 0 অপেক্ষা বড়। 1/2 0 অপেক্ষা বড়। 3/2 0 অপেক্ষা বড়। তাহলে 0 অপেক্ষা বড় যে কোনো সংখ্যাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। আবার ঋণাত্মক সংখ্যা, এবার 0 অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যা ঋণাত্মক সংখ্যা। উপরের উদাহরণগুলোকে শুধু সামনে মাইনাস দেওয়ার মাধ্যমে বুঝতে পারবো এগুলো সকলেই ঋণাত্মক সংখ্যা।
এক কথায় শূন্য অপেক্ষা ছোট হলে সেটা ঋণাত্মক সংখ্যা, আর শূন্য অপেক্ষা বড় হলে সেটি ধনাত্মক সংখ্যা। তাহলে -2, -1/2, -3/2, -√2, -0.415 এগুলো সকলেই যেহেতু শূন্য অপেক্ষা ছোট, তাহলে এগুলো সকলেই ঋণাত্মক সংখ্যা, আর এগুলো সকলেই শূন্য অপেক্ষা বড়, তাই এগুলো সকলেই ধনাত্মক সংখ্যা। এইবার আসি অঋণাত্মক সংখ্যা, শূন্য সহ। এইবার শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়। যেখানে ঋণাত্মক সংখ্যায় ছিল শূন্য অপেক্ষা ছোট সকল সংখ্যা ঋণাত্মক সংখ্যা, কিন্তু অঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে শূন্য থাকবে, আবার শূন্য অপেক্ষা বড় যে সকল সংখ্যা আছে সে সকল সংখ্যাও থাকবে, অর্থাৎ 0, 1, 2/3, √2 এ সকলেই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে আবার আমি বলি, এতক্ষণ ধরে যা আমরা পড়লাম, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সহমৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, তারপরে দশমিক ভগ্নাংশ সংখ্যা, সাধারণ ভগ্নাংশ সংখ্যা, এগুলো সবই বাস্তব সংখ্যার ভিতরে পড়ে। যেখানে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যাও বাস্তব সংখ্যার ভিতরেই পড়ে। যেখানে ধনাত্মক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যারা শূন্য অপেক্ষা বড়, ঋণাত্মক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যারা হচ্ছে শূন্য অপেক্ষা ছোট, আর অঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য সহ শূন্য অপেক্ষা বড় সকল সংখ্যা, অর্থাৎ শূন্য তো থাকবেই, শূন্য অপেক্ষা বড় সকল পজিটিভ সংখ্যাই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আশা করি বাস্তব সংখ্যার সকল শ্রেণী বিভাগগুলো আমরা আজ বুঝতে পারছি। এবার আমরা কিছু মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। যেমন ধরো, এইগুলো কিন্তু বাস্তব সংখ্যার ভিতরেই পড়ে। যাদেরই অস্তিত্ব থাকবে সংখ্যায় তারাই বাস্তব সংখ্যা, অর্থাৎ যারা দৈনন্দিন জীবনে বিভিন্ন হিসাব নিকাশে কাজে লাগে তারাই বাস্তব সংখ্যা। এইবার দেখো, এই মিশ্র ভগ্নাংশকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। প্রথমে আমাদের এই 2কে 5-এর সাথে গুণ দিতে হবে, 2 গুণ 5। তারপর উপরের লবকে এই গুণফলের সাথে যোগ দিতে হবে, আর টোটাল জিনিসটাকে নিচের যেই হর ছিল সেইটা দ্বারাই ভাগ দিতে হবে, অর্থাৎ হরটা সেমই থাকবে। এইবার আমরা হিসাব করে পাই 5 দুগুণা 10 আর 4 ভাগ 5, 10 আর 4 14 ভাগ 5। এটি হচ্ছে 2 সমস্ত 4/5-এর সাধারণ ভগ্নাংশের রূপ। আবার 3 সমস্ত 5/2-এর সাধারণ ভগ্নাংশের রূপটি কি হবে দেখি। 3 গুণ 2 যোগ 5 ভাগ 2, অর্থাৎ 3 দুগুণা 6 যোগ 5 ভাগ 2, 5 আর 6 11 ভাগ 2। এইবার 9 সমস্ত 10 ভাগ 12-কে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করি। একে 9 সমস্ত 10 ভাগ 12 বলা যাবে, আবার 9 পূর্ণ 10 ভাগ 12 বলা যাবে। আবার বলি, 9 সমস্ত 10 ভাগ 12 বলা যাবে, 9 পূর্ণ 10 ভাগ 12 বলা যাবে, অর্থাৎ সমস্ত বা পূর্ণ যে কোনো একটা বলা যাবে। তাহলে 9 সমস্ত 10 ভাগ 12-কে যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 9 গুণ 12 যোগ 10 ভাগ 12। তাহলে 9-এর সাথে 12 গুণ করলে হয় 108 যোগ 10 ভাগ 12, যার মান হচ্ছে 118 ভাগ 12। এইবার এইটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 8 গুণ 7 যোগ 9 ভাগ 7, যেখানে 7 আর 8 গুণ করলে হয় 56 যোগ 9 ভাগ 7। তাহলে 56 আর 9 65 ভাগ 7। আবার 6 পূর্ণ 13 ভাগ 17 অথবা 6 সমস্ত 13 ভাগ 17-কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে 6 গুণ 17 ভাগ 13 ভাগ 17, যেটি 102 যোগ 13 ভাগ 17, তাহলে 115 ভাগ 17 আসছে। এখন আমরা এই মিশ্র ভগ্নাংশটা কিভাবে হয় সেটার প্রমাণ দেখব, অর্থাৎ কিভাবে 115 ভাগ 17 অর্থাৎ 115-কে 17 দ্বারা ভাগ দিলে 6 সমস্ত 13 ভাগ 17 হয়। দেখি, তাহলে আমরা 115 ভাগ 17 এর বিষয়টা দেখি। তাহলে 17 যেহেতু নিচে আছে, তাহলে 17 ভাজক 115 আমাদের ভাজ্য। তাহলে 17-কে কত সংখ্যা দ্বারা গুণ দিলে 115 এর কাছাকাছি যায়?
আমরা 8 দিয়ে গুণ দিই, 136 বেশি হয়ে গিয়েছে, তাহলে 1 কমিয়ে গুণ দিই। 17 গুণ 7, তাহলে 119, তাও বেশি হয়ে গিয়েছে, তাহলে 17 গুণ 6, হ্যাঁ 6 17 102। 7-এর বেশি সংখ্যা দিয়ে গুণ দিলে 115 এর বেশি চলে যাচ্ছে, এই জন্য আমরা 6 দিয়ে গুণ দিলাম। তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 থাকে, 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে। তাহলে আমরা এটা লিখতে পারি, এই 13 সমস্ত যেই ভাগফলটা পাইছি সেইটা উপরে যাবে, আর যেই ভাজকটা ছিল সেইটা নিচে যাবে। 13 সমস্ত 6/17। তাহলে এই ভাগটা করার পরে দেখা যাচ্ছে যে যেই ভাগফলটা আমরা পেয়েছি সেইটা উপরে যাবে, যে ভাগশেষটা পেয়েছি সেইটা বামে এইভাবে বসবে, আর যেইটা দিয়ে ভাগ করা হচ্ছে অর্থাৎ 17 সেটা নিচে বসবে। আরেকটা উদাহরণ দেখলে বুঝতে পারবো, যেমন ধরো 118/12, তাহলে 12 আমাদের ভাজক, 118 হচ্ছে ভাজ্য। তাহলে 12 এর সাথে যদি 9 গুণ করি তাহলে হয় 108। তাহলে 12 এর সাথে 10 গুণ করলে কিন্তু 118-র বেশি চলে যাচ্ছে, তাহলে 12 এর সাথে 9 গুণ করতে হবে, 108। তাহলে 8-এর সাথে 8 বাদ দিলে 0 1, তাহলে কি পাচ্ছি আমরা, 9 সমস্ত বা 9 পূর্ণ ভাগশেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে যাবে। এই যে 9 সমস্ত 10/12। আবার 11কে 2 দ্বারা ভাগ দিলে যেখানে ভাগফল আসে 5, ভাগশেষ আসে 1, যেটা আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে পাই 5 সমস্ত 1/2। তাহলে আশা করি মিশ্র ভগ্নাংশের বিষয়টি আমরা বুঝতে পারছি। এবার আমরা 3 পৃষ্ঠার কাজটা সমাধান করব। এখানে বলা হয়েছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে 3/4, 5, -7, √13, 0, 1, 9/7 ইত্যাদি সংখ্যাগুলোকে সমাধান করো। অর্থাৎ এখানে 3/4, 5, 0.32, 32, 32, 3... এই সংখ্যাগুলো কত ধরনের বাস্তব সংখ্যা হতে পারে সেইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি সমাধান করার মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি। যেমন ধরো প্রথমে 3/4, এটি যেহেতু প্রথমে একটি সংখ্যা যা আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি, অনুপাত আকারে প্রকাশ করতে পারি, তাহলে এটি অবশ্যই প্রথমে বাস্তব সংখ্যা। এটি যেহেতু p/q আকারে প্রকাশযোগ্য, তাহলে অবশ্যই এটি একটি মূলদ সংখ্যা। আবার এটি যেহেতু একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাহলে এটি অবশ্যই একটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা। আবার এটি যেহেতু 0 অপেক্ষা বড়, 3/4, তাহলে এটি একটি ধনাত্মক সংখ্যা। আবার আমরা জানি যে সকল সংখ্যা 0 সহ আবার 0 অপেক্ষা বড় তারা সকলেই অঋণাত্মক সংখ্যা, তাহলে এটিকে অঋণাত্মক সংখ্যাও বলা যায়। আবার 3/4 যদি আমি ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে এর মান আসছে 0.75। 0.75। যেহেতু 3/4কে ক্যালকুলেটরে সমাধান করার পরে 0.75 পেয়েছি, তাহলে প্রথমে আমরা এটা বলতে পারি এটি একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার যেহেতু দশমিক বিন্দুর পরে সংখ্যার সীমা আছে, তাহলে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবার আসি 5 নিয়ে। 5কে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো, যেহেতু 5/1 আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়। 5কে আবার আমি বাস্তব সংখ্যাও বলতে পারবো। 5কে আবার 5.000... এইভাবে প্রকাশ করতে পারবো, তাহলে 5 একটি দশমিক ভগ্নাংশ সংখ্যাও। আবার 5কে ধনাত্মক সংখ্যাও বলতে পারবো। 5কে আবার
অঋণাত্মক সংখ্যাও বলতে পারবো একই থিওরি খাটিয়ে। তাহলে 5 একটি বাস্তব সংখ্যা, 5 একটি ধনাত্মক সংখ্যা যেহেতু শূন্য অপেক্ষা বড়। 5 একটি অঋণাত্মক সংখ্যা, কারণ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আবার 5কে আমরা বলতে পারবো মূলদ সংখ্যা, কেননা 5কে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ 5কে লেখা যায় 5/1। আবার 5কে বলতে পারবো পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখানে 3/4 আর 9/7 একই ধরনের ম্যাথ, তাহলে এটা তোমরা করতে পারবা। আবার আমি আরেকটা বিষয় তোমাদের বলে দিই যে 9/7 যেহেতু এখানে লব বড় আর হর ছোট, তাহলে এটি অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা, অপ্রকৃত ভগ্নাংশ সংখ্যা। আবার 9/7 এটি দশমিক ভগ্নাংশ সংখ্যাও বটে। সেই সাথে আবার আমরা যদি বলি 3/4 এটির যেহেতু লব ছোট হর বড়, তাহলে এটি একটি প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। এইবার আমরা আসি 2/4 2/4 এটি ক্যালকুলেশন করলে পাই 2 × 5 + 4 ভাগ 5, 5 × 2 = 10 + 4 ভাগ 5, তাহলে 14/5। এটি যেহেতু শূন্য অপেক্ষা বড়, তাহলে অবশ্যই ধনাত্মক সংখ্যা। আবার এটি বাস্তব সংখ্যা। আবার এটি অঋণাত্মক সংখ্যা। আবার এটি সাধারণ ভগ্নাংশ সংখ্যাও বলা যাবে, যেহেতু p/q আকারে প্রকাশ করা যায়। আবার 14কে 5 দ্বারা ভাগ দিলে ভাগফল আসে 2.8। যেহেতু 2.8-এ দশমিক বিন্দুর পরে সংখ্যার সীমা আছে, তাহলে এটি অবশ্যই সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার একই সাথে যেহেতু এটি p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। এইবার আসি আমরা 0.323232 নিয়ে। এখানে যেহেতু দশমিক বিন্দুর পরে একই ধরনের সংখ্যা পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এটি একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। এখানে যেহেতু দশমিক বিন্দুর পরে একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এটিকে বলা যায় অসীম আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার এটি যেহেতু শূন্য অপেক্ষা বড়, তাই এটি ধনাত্মক সংখ্যাও বটে। আবার এটি অঋণাত্মক সংখ্যাও বটে, যেহেতু আমরা জানি শূন্য সহ সকল অঋণাত্মক সংখ্যাই, অর্থাৎ ধনাত্মক সংখ্যাই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আবার এটি অবশ্যই বাস্তব সংখ্যা। আবার এটিকে বলা যায় দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেহেতু দশমিক আছে। আবার আমরা জানি যে সকল সংখ্যায় দশমিক বিন্দুর পরে সংখ্যার পুনরাবৃত্তি ঘটে, তাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যা, যেটি কিনা মূলদ সংখ্যার ভিতরে পড়ে। তাহলে এটিকে অবশ্যই বলা যায় মূলদ সংখ্যা। এইবার আসি 2 নিয়ে।
2কে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো, 2কে আমরা ধনাত্মক সংখ্যা বলতে পারবো, 2কে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো, 2 যেহেতু 0 অপেক্ষা বড় তাই ধনাত্মক সংখ্যা বলতে পারবো, 2 যেহেতু 2/1 এইভাবে লেখা যায় তাহলে এটি মূলদ সংখ্যা বলতে পারবো। এটিকে আরও অঋণাত্মক সংখ্যাও আমরা বলতে পারবো। আবার 2কে আবার আমরা 2.00 এইভাবেও লিখতে পারি, তাহলে এটি দশমিক ভগ্নাংশ সংখ্যাও বলতে পারবো। এইবার আসি -7। -7 যেহেতু এটি ঋণাত্মক সংখ্যা তাহলে অবশ্যই এটি পূর্ণ সংখ্যার ভিতরে পড়ে। আবার এটি ঋণাত্মক সংখ্যা। আবার এটি একটি বাস্তব সংখ্যা। আবার -7কে -7/1 এভাবেও লেখা যায়, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। আবার এটি যেহেতু 0 অপেক্ষা বড় তাই এটি একটি ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা 3 পৃষ্ঠার কাজের বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস অনুসারে একটি বাস্তব সংখ্যার কত ধরনের নাম হতে পারে সে সম্পর্কে জানলাম। যেখানে আরও কিছু উদাহরণ বাদ গিয়েছে, যেমন ধরো 0, এটি পূর্ণ সংখ্যা। আবার বাস্তব সংখ্যা। আবার 0কে যেহেতু 0/2 অর্থাৎ p/q আকারে প্রকাশ করা সম্ভব তাহলে এটি একটি মূলদ সংখ্যা, কারণ আমরা জানি সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, যেহেতু 0 একটি পূর্ণ সংখ্যা। আবার 1.234, এখানে যেহেতু দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার সীমা আছে তাহলে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। আর যেহেতু এই 1.234কে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ এটির মান 1/117 এটির মান 1/117 তাহলে এটি অবশ্যই একটি মূলদ সংখ্যা। আবার এটিকে ভগ্নাংশ সংখ্যাও বলা যায়, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সংখ্যাও বলা যায়, কারণ সকল সাধারণ ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে একটি বাস্তব সংখ্যার অনেকগুলো নাম হতে পারে। এবার আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি, যেখানে 13 হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা, যেখানে 13 পূর্ণবর্গ নয় এমন একটি স্বাভাবিক সংখ্যা যার বর্গমূল আমরা জানি একটি অমূলদ সংখ্যা। আবার √13 যেহেতু 0 অপেক্ষা বড় তাহলে এটি একটি ধনাত্মক সংখ্যা। আবার আমরা জানি 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়, তাহলে এটি একটি অঋণাত্মক সংখ্যাও বটে। আবার একইভাবে এটি একটি ধনাত্মক সংখ্যা ও অমূলদ সংখ্যা। আবার √13কে যদি আমরা ক্যালকুলেটর হিসাব করি, এটি আসছে কত? 3.60555125, অর্থাৎ এইভাবে চলতেই আছে। যেহেতু আমরা জানি সকল অমূলদ সংখ্যার দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার সীমা থাকে না, অর্থাৎ এটি অসীমে চলে যায়, তাহলে √13কে আমরা বলতে পারবো অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা। অসীম কেন? যেহেতু অঙ্ক সংখ্যার পরে কোনো সংখ্যার সীমা নেই, চলতেই আছে। অনাবৃত্ত কেন? যেহেতু একই ধরনের সংখ্যা রিপিট হচ্ছে না, তাহলে এটি একটি অনাবৃত্ত সংখ্যা। আবার অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা কেন? কারণ যেহেতু এখানে একটি দশমিক আছে, দশমিকের মাধ্যমে একে প্রকাশ করা যায়, তাহলে √13কে অবশ্যই অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যা আমরা বলতে পারি। আশা করি বাস্তব সংখ্যার আজ পর্যন্ত যত কিছু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি, তোমরা আমার লেকচারগুলো বুঝতে পেরেছো। যদি বাস্তব সংখ্যার কোনো টপিক বুঝতে না পারো অথবা কোনো টপিকে যদি কনফিউশন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটি আরও ভালোভাবে সংশোধন করে তোমাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। বাস্তব সংখ্যার আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।